আচ্ছা, আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে 1935 থেকে 1947, এবং এরা সব থেকে ইম্পর্টেন্ট টপিক আইএনএম এর মধ্যে। এবং শুধু ইম্পর্টেন্ট টপিক বলে নয়, সব থেকে বেশি কোশ্চেন তোমার এখান থেকেই আসবে। সব থেকে বেশি কোশ্চেন যদি তুমি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন ঘাটো, 25টা আইএনএম এর কোশ্চেন যদি আসে তার মধ্যে 10টা কোশ্চেন এখান থেকেই আসে। ফলে এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট টপিক। এবং পুরো জিনিসটাকে আমরা চোখ বন্ধ করে যেন 1919 থেকে 1947 অবধি যতগুলো ঘটনা ঘটেছে তুমি শুধু চোখ বন্ধ করবে আর পরপর 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 করে বলতে বলতে যাবে। আমার একটাই কথা, দরকার নেই এর এর মাইনুট ইনফরমেশন, আমার শুধু সিকোয়েন্সটা জানা চাই যে এই ঘটনাটার পরে এই ঘটনাটা হয়েছে, এই ঘটনাটার পরে এই ঘটনাটা হয়েছে। সেম এখানেও তুমি প্রচুর ইনফরমেশন পাবে, যেটা মানে অনেক অনেক। তো সেইগুলোকে তোমাকে একটু মাথায় রাখতে হবে। ব্যাক টু ব্যাক কি বলতো, দেখো 1935 থেকে শুরু করে একদম পুরো সাল ধরে 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 দেখো আমরা 4টে পেজ আমাদের টোটাল রয়েছে। আমরা দেখো 1947 অবধি পৌঁছেছি। তো এতে অনেকগুলো ক্লাস আমাদের লাগবে। তো আমরা ব্যাক টু ব্যাক ক্লাসগুলো করে এটাকে কমপ্লিট করে দেবো। তো দেখো এটা দিয়ে তোমার আগের ডিসকাশন শেষ হয়েছিল 1990 থেকে 1935। তো আবার 1935 থেকে শুরু হচ্ছে, মানে সেম ইনফরমেশন। যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বানানো কাইন্ড অফ তোমার ইম্পর্টেন্ট অ্যাক্ট, যার বেসিসেই কিন্তু আলটিমেটলি আমরা স্বাধীনতাটা পাচ্ছি। মানে এটা ওদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট হচ্ছে কাইন্ড অফ সব থেকে ইম্পর্টেন্ট লাস্ট অ্যাক্ট, ঠিক আছে, যেটা তারা রেগুলেট করবে বলে বানিয়েছিল। তারপরে যেগুলো হয়েছে আমাদের বিভিন্ন স্বাধীনতা বা ওইগুলো দেওয়ার জন্য তৈরি করা হয়। তাহলে দেখো এটা কি, থার্ড রাউন্ড টেবিল কনফারেন্সে এর ভিত্তি স্থাপন তৈরি হয়েছিল। এবং আমরা সবাই জানি মোটামুটি অল ইন্ডিয়া ফেডারেশন, তারপর তোমার বিভিন্ন কনস্টিটিউশন, ইন্ডিয়ার কনস্টিটিউশন কিভাবে তৈরি হবে তার ইতিবৃত্তান্ত, প্রভিন্সিয়াল অটোনমি, বাইক্যামেরাল লেজিসলেশন, ফেডারেল কোর্ট, আরবিআই রেকমেন্ডেশন এবং ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার, এই সমস্ত কিছু আমরা দেখেছি আলটিমেটলি এই 1935-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে হয়েছে। এবং এটা তোমরা অনেকবার পড়েছো, এই নিয়ে 3বার পড়া হচ্ছে। নাম্বার 1 ডিফারেন্ট অ্যাক্টস অফ ব্রিটিশ, নাম্বার 2 হচ্ছে তোমার 1919 থেকে 1935-এর একবার 35 হলো, নাম্বার 3 হচ্ছে 1935 থেকে 1947-এও একবার হলো। তাহলে এইগুলো নিয়ে তোমার মোটামুটি হিউজ ইনফরমেশন রয়েছে, তো এটা নিয়ে আমরা বেশি সময় নষ্ট করব না। আচ্ছা, নেক্সট 1936-এ যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে অল ইন্ডিয়া ফেডারেশন অফ পিজেন্ট ফর অল ইন্ডিয়া কিষাণ সভা, যাকে আমরা কি বলে থাকি, এটা অ্যাকচুয়ালি ফর নয়, এটা হবে অর। ঠিক আছে, তাহলে অল ইন্ডিয়া ফেডারেশন অফ পিজেন্ট অর অল ইন্ডিয়া কিষাণ সভা। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলি, আরেকটা নামও এর রয়েছে যাকে আমরা বলি AIKS, শর্টে আমরা বলি AIKS। দেখো, অল ইন্ডিয়া কিষাণ সভা, AIKS। বা একে আমরা আরো একটা নাম বলি, সেটা হচ্ছে অখিল ভারতীয় কিষাণ সভা, অখিল ভারতীয় কিষাণ সভা, AKHIL, অখিল ভারতীয়, BHARATIYA, অখিল ভারতীয় কিষাণ সভা, কিষাণ সভা। আচ্ছা, সবাই একটু সব ইনফরমেশনগুলো ছোট 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 করে লিখবে, কারণ প্রত্যেকটাতেই হয়তো আমরা কিছু কিছু ইনফরমেশন অ্যাড করে দেবো, যেগুলো কিন্তু তোমরা ওইটুকু জায়গার মধ্যেই অ্যাড করে নেবে। তাহলে অখিল ভারতীয় যে কিষাণ সভা, তাকে বলা হয় ফাউন্ডার বা ফাউন্ডার প্রেসিডেন্ট স্বামী সরোজানন্দ সরস্বতী। তাহলে স্বামী সরোজানন্দ সরস্বতী এটাকে তৈরি করেন, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি কি বলতো, এটা অ্যাকচুয়ালি হচ্ছে, আমরা কমিউনিস্ট পার্টি পড়েছি গান্ধী ফেজ যখন পড়েছিলাম, তো সেই কমিউনিস্ট পার্টির একটা পিজেন্ট উইং, মানে কমিউনিস্ট পার্টির যারা কৃষক, যারা পিজেন্ট, মানে কমিউনিস্ট পার্টিতে যোগ দিয়েছিল, তো সেই পিজেন্ট উইং যারা, সেই প্রেজেন্ট উইংই মেইনলি স্বামী সরোজানন্দ সরস্বতীকে বললো, আপনি ফাউন্ডার প্রেসিডেন্ট, আপনি আমাদের নিয়ে চলুন, একটা অল ইন্ডিয়া কিষাণ সভা তৈরি করা হবে। তো অল ইন্ডিয়া কিষাণ সভার তাৎপর্য কি, ডেফিনেটলি কৃষকদের ইমপ্রুভমেন্ট। তো সেটাই হচ্ছে, তো এটাকে লিখে রাখো যে AIKS, এই AIKS was was the the name of AIKS of the name of peasant font, peasant font, peasant front of Communist Party, Communist Party। তাহলে কমিউনিস্ট পার্টির পিজেন্ট ফন্ট যারা, মানে প্রিজেন্ট যে উইং, ফন্টের জায়গায় উইংও করতে পারো, তারাই আলটিমেটলি এই অল ইন্ডিয়া কিষাণ সভাটা তৈরি করে। আচ্ছা, কোথায়
এটাকে লিখতে পারো লখনৌ, তাহলে 2 নাম্বার দিয়ে প্লেস লিখতে পারো, বা এই সালের নিচেও লিখতে পারো লখনৌ, যদি তোমাদের জায়গা কম থাকে তাহলে এটা হচ্ছে লখনৌ। তাহলে এটা কোথায় তৈরি হয়? লখনৌতে তৈরি হয়, এবং প্রচুর ইনফরমেশন এতে অ্যাড করা হবে। চেষ্টা করবে আমি যে যে জায়গায় লেখার চেষ্টা করছি নোটের, সেই সেই জায়গায় তোমরা লেখার চেষ্টা করবে, তাহলে ইনফরমেশনটা ধরবে। ঠিক আছে, তাহলে লখনৌতে এটা তৈরি করা হয়েছে। এবং এনাকে যেমন আমরা ফাউন্ডার সেক্রেটারি বলছি, তেমনি ফাউন্ডার প্রেসিডেন্ট বলছি, তো ফাউন্ডার সেক্রেটারিও রয়েছে। তো ফাউন্ডার সেক্রেটারি কে রয়েছেন? এনজি রঙ্গ, এনজি রঙ্গ। আর কিছু আদার্স মেম্বার বলে হেডিং করতে পারো, আদার্স মেম্বার, এটাই লাস্ট পয়েন্ট। কিছু আদার্স মেম্বার রয়েছে অল ইন্ডিয়া কিষাণ সভার, যেমন তোমার রাম মনোহর লোহিয়া, রাম মনোহর লোহিয়া, জয়প্রকাশ নারায়ণ, জয়প্রকাশ জয়প্রকাশ নারায়ণ, আচার্য নারায়ণ দেব, শেষ, ACHRAYA, আচার্য নারায়ণ দেব। তাহলে এই হচ্ছে তোমার অল ইন্ডিয়া ফেডারেশন। তাহলে অল ইন্ডিয়া ফেডারেশন থেকে আমরা কতগুলো পয়েন্ট জানলাম। কত সাল? 1936। কোথায়? লখনৌ। কে তৈরি করেন? স্বামী সরোজানন্দ সরস্বতী। কে ফাউন্ডার সেক্রেটারি? এনজি রঙ্গ। আদার্স মেম্বার, এবং এরা প্রেজেন্ট উইং। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো আমরা জানলাম। দেখবে এই ক্লাসটা শেষ হলে আমি একটা তোমাদের ওই সেম জিনিসটাকেই আমি তোমাদের লিখিয়ে দেবো, মানে জাস্ট একবার একটা ক্লাসে বলে দেবো যে একদম 1919 থেকে পরপর ঘটনা পরম্পরায় কি কি ঘটেছে, এবং সেই জিনিসটাকে তুমি কি করবে, পুরো তোমার পড়ার টেবিলের সামনে তুলে রাখবে, কারণ এটা সব থেকে ইম্পর্টেন্ট পার্ট। এই পার্টটা পড়া মানেই তোমার হয়ে গেছে। কারণ তুমি যদি যে কোনো হিস্ট্রি বই দেখো না, আমরা যেমন ওই রেভলিউশনারি অ্যাক্টিভিটিস পড়েছি না, তেমনি রেভলিউশনারি অ্যাক্টিভিটিসও তো এই টাইম ফ্রেমেরই গল্প, কিন্তু সব ঘেটে আছে জিনিসটাকে। আমি এখান থেকে পুরো ইনফরমেশনটাকে আলাদা করেছি, যাতে করে আমাদের পক্ষে ইজি হয়। এই পোর্শনটা যেটা 1935 থেকে, এটা পুরো কংগ্রেসের গল্প, বেসিক্যালি কংগ্রেসের গল্প, মানে তুমি এখানে 90% ইনফরমেশন কংগ্রেসেরই পাবে। কোনো রেভলিউশনারি ফেজ নেই এর মধ্যে, এবং কোনো উল্টোপাল্টা ঘটনা নেই। পুরো কংগ্রেসের সঙ্গে ব্রিটিশ বা ব্রিটিশদের কি সেন্টিমেন্ট, কিভাবে তারা আমাদের দমাতে চেয়েছে, আর কংগ্রেস কিভাবে তাকে রেজিস্ট করেছে, তার ব্যাপারটা এখানে রয়েছে। এবং যাতে করে গান্ধীর ইনফরমেশন এর সঙ্গে প্যাচ আপ না হয়ে যায়, তাই গান্ধীকেও আমরা এখান থেকে আলাদা করে দিয়েছি, যাতে করে আমাদের ইনফরমেশনটা যেন সেগ্রিগেটেড থাকে। আমার কোশ্চেন দিলে যেন আমার মাইন্ড সঙ্গে সঙ্গে গান্ধীতে চলে যায়, মাইন্ড সঙ্গে সঙ্গে যেন আমার কংগ্রেসে চলে যায়, মাইন্ড সঙ্গে সঙ্গে যেন আমার ব্রিটিশদের রুলে চলে যায়, সেই জন্য ইনফরমেশনগুলোকে আমরা এরকমভাবে সেগ্রিগেট করে দিয়েছি। দেখো এরপরে যেটা 1937-এ যেটা হয়, ফার্স্ট প্রভিন্সিয়াল ইলেকশন। আচ্ছা, ফার্স্ট প্রভিন্সিয়াল ইলেকশন মানে আমরা ভারতবর্ষে একটা ইলেকশন আনার চেষ্টা করেছি। তো এখানে লেখো আউট অফ 11 প্রভিন্স, কংগ্রেস মিনিস্ট্রি, আউট অফ 11 প্রভিন্স কংগ্রেস মিনিস্ট্রি were formed out of 11 province congress ministry were formed in 9 province 9টা প্রভিন্সের মধ্যে 11টা প্রভিন্সে কংগ্রেস মিনিস্ট্রি জয়লাভ করে। কত সালে হয়? ইন জুলাই, সাল লেখা রয়েছে 1937, জুলাই 1937। বলছে এক্সেপ্ট 2 প্রভিন্স, সেটা কি কি? কোন দুটো? বাংলা বা বেঙ্গল অ্যান্ড পাঞ্জাব। তাহলে বেঙ্গল এবং পাঞ্জাব এই দুটো প্লেস বাদে, তার মানে কি আমাদের এই সময় ভারতবর্ষে কতগুলো প্রভিন্স ছিল? তাহলে 11টা। তাহলে 11টা প্রভিন্সে কি করা হলো? ইলেকশন ঘটানো হলো, যে চলো তাহলে কংগ্রেস বেশি সিট পাচ্ছে, না কমিউনিস্ট পার্টি বেশি সিট পাচ্ছে, নাকি মুসলিম লীগ বেশি সিট পাচ্ছে। তো 11টা প্রভিন্সের মধ্যে আমাদের 9টা প্রভিন্সেই কি হয়েছে? কংগ্রেস সরকার গঠন করেছে। তাহলে দেখো কংগ্রেস কোন দুটোতে পারেনি? তাহলে বাংলা এবং পাঞ্জাবে। তাহলে বাংলায় কারা জিতলো? বাংলায় জিতলো কৃষক প্রজা পার্টি। তার ফাউন্ডার দেখো ফজলুল হক। তাহলে ফজলুল হক হচ্ছে কৃষক প্রজা পার্টির ফাউন্ডার। তাহলে তার বানানো দল কিন্তু বাংলায় সংখ্যাগরিষ্ঠতা পেল।
সেম পাঞ্জাবে তুমি যদি দেখো তাহলে পাঞ্জাবে কারা জিতেছে, পাঞ্জাবে জিতেছে ইউনিয়নিস্ট পার্টি, কে তৈরি করেছেন, সিকান্দার হায়াত খান। তাহলে আলটিমেটলি দুটো প্রভিন্স কিন্তু তারা জিততে পারলো না। তাহলে দেখো এইটাই, বাংলা এবং পাঞ্জাব ওয়ার অকুপাইড বাই নন কংগ্রেস পার্টিস, সেটাই এখানে বলা হয়েছে, কংগ্রেস কিন্তু এই দুটোতে জিততে পারেনি। তাহলে কংগ্রেস গট অ্যাবসলিউট মেজরিটি ইন মেনি প্লেস, তো মেনি প্লেস মানে আমরা দেখেছি 9 প্রভিন্স 11টার মধ্য থেকে। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো একটা পয়েন্ট মুসলিম লীগের কনটেক্সট এখানে ছোট্ট করে লিখে রাখো, যে অল ইন্ডিয়া মুসলিম লীগ, অল ইন্ডিয়া অল ইন্ডিয়া মুসলিম লীগ, অল ইন্ডিয়া মুসলিম লীগ, অল ইন্ডিয়া মুসলিম লীগ fail to, all India Muslim League fail to form the government, fail to form the government in any province। তাহলে কোনো প্রভিন্সে সংখ্যাগরিষ্ঠতা কিন্তু অল ইন্ডিয়া মুসলিম লীগ পেল না। আচ্ছা, তাহলে 1937 আমরা দেখে নিলাম যে ফার্স্ট প্রভিন্সিয়াল ইলেকশন হলো, তাতে 11টার মধ্যে 9টা কংগ্রেস জিতলো, দুটো জিততে পারলো না, দুটোই, একটাই কৃষক প্রজা পার্টি জিতলো, একটা ইউনিয়নিস্ট পার্টি জিতলো। আচ্ছা দেখো, তাহলে এবার আমার ধীরে ধীরে কংগ্রেসের মধ্যে কমিউনিস্ট অ্যাক্টিভিটি বাড়তে শুরু হলো কংগ্রেসের মধ্যে, কারণ 1937 মানে সেই সুভাষচন্দ্র বোসের ব্যাপারটা আস্তে আস্তে করে আসছে। তাহলে কে কে বা কার প্রভাব দেখা যাচ্ছে এখানে, তোমার সুভাষচন্দ্র বোস এবং জেএল নেহেরু, এই দুজনের প্রভাব ধীরে ধীরে বাড়ছে এবং গান্ধীর প্রভাব ধীরে ধীরে কমছে। তো দেখো এরপরেই দেখো কংগ্রেসের দুটো সেশন আমরা আগেও পড়েছি, একটা হরিপুরা সেশন, একটা ত্রিপুরী সেশন। আচ্ছা, এই কত সালে হয়, 1938 এবং 1939-এ এই দুটো সেশন হলো। দেখো মেইনলি এই হরিপুরা সেশনে আমরা তো কংগ্রেসের সেশনেও পড়ে নিয়েছি, এখানে মোটামুটি কনসেপ্ট বা কি বলা হয়েছে দেখো, আমরা এটা আগেও পড়েছি যে ন্যাশনাল প্ল্যানিং কমিটি তৈরি হয়েছিল জওহরলাল নেহেরু এবং সুভাষচন্দ্র বোসের প্রচেষ্টায়, এবং এর প্রেসিডেন্ট কে ছিলেন, জওহরলাল নেহেরু ছিলেন। এবং টু টেক দ্য কমিউনিস্ট লিডার হ্যাপি, দেখো হরিপুরা সেশন, বোস ওয়াজ নমিনেটেড অ্যাজ প্রেসিডেন্ট, মানে কমিউনিস্ট লিডারদের খুশি করার জন্যই নাকি হরিপুরা সেশনে সুভাষচন্দ্র বোসকে প্রেসিডেন্টের মনোনয়ন দেওয়া হলো। কিন্তু কোথাও না কোথাও গান্ধী ওয়াজ নট অ্যাগ্রিড উইথ দ্য সুভাষচন্দ্র বসুর প্রিন্সিপাল। এই তো দ্বন্দ্বটা শুরু হলো। এবং দেখো গান্ধীজিকে অনেকেই হয়তো অনেক প্রভাবশালী নেতা বলে থাকেন ইন্ডিয়ান হিস্ট্রিতে, কিন্তু আমার কোথাও না কোথাও ওনার সব দ্বন্দ্বের পেছনে আমি একটা কারণ দেখতে পেয়েছি, কিন্তু সুভাষচন্দ্র বসুর দ্বন্দ্বের সঙ্গে আমি আজ অব্দি কোনো কারণ খুঁজে পাইনি। দেখো হতে পারে আম্বেদকরের সঙ্গে সুভাষচন্দ্র বসুর দ্বন্দ্বের কারণ ছিল হায়ার কাস্ট লোয়ার কাস্ট, যে কোনোভাবেই লোয়ার কাস্টদের অত সিট দেওয়া উচিত নয়, সেই জন্য উনি দ্বন্দ্ব করেছেন। হ্যাঁ হতে পারে উনি ওনার স্বার্থ দেখেছেন, তাদের স্বার্থ তিনি দেখেছেন, সেটা কিন্তু সুভাষচন্দ্র বসু তো জেনারেল, উনিও তো জেনারেল, তো এখানে তো দ্বন্দ্ব হওয়ার কোনো জায়গা নেই। যদি আমার দেশ আমার থেকে ভালো কেউ লিড করতে পারে, আলটিমেটলি আমি চাই কি, ফ্রিডম ফ্রম দ্য ব্রিটিশ, তো সেখানে কেন সুভাষচন্দ্র বসু, এই দ্বন্দ্বটা আমি আজ অব্দি বুঝতে পারলাম না যে এই দ্বন্দ্বের পেছনে কি কারণ ছিল। তো যাই হোক, গান্ধীজি এরাই খুব একটা খুশি হননি, তার জন্য ত্রিপুরী সেশনে একটা দ্বন্দ্ব তৈরি হয়। আমরা জানি 1939-এ সুভাষচন্দ্র বসুকে আমরা বলি ফার্স্ট ইলেক্টেড প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এবং এখানে যখন সুভাষচন্দ্র বসুকে আবার মনোনয়ন দেওয়া হলো, তখন গান্ধীজি বললেন না, আমি এর ডেড এগেইনস্টে যাচ্ছি, সুভাষচন্দ্র বসু আর প্রেসিডেন্টশিপ পাবেন না। তখন গান্ধীজি কি বললেন, গান্ধীজি বললেন না, সুভাষচন্দ্র বসুর পরিবর্তে আমি চাইছি আবুল কালাম আজাদ সিংহাসনে বসুক বা প্রেসিডেন্ট হিসাবে বসুক, কিন্তু কোথাও না কোথাও আবুল কালাম আজাদ ও সুভাষচন্দ্র বসুর দ্বারা অনেক অংশ অনুপ্রাণিত ছিল এবং তিনি অনেক অংশ তাকে সাপোর্ট করতেন, সেজন্য উনি ওটাকে অ্যাকসেপ্ট করেনি যে না, সুভাষচন্দ্র বসু এগেইনস্টে আমরা যাব না। তখন তিনি কাকে আনলেন, পট্টবী সীতারাম মাইয়াকে। ঠিক আছে, তো পট্টবী সীতারাম মাইয়া তখন কি করলেন, আলটিমেটলি গান্ধীজির নমিনেটেড প্রার্থী হিসাবে নিয়োগ হলো, এবং যখনই দুজন প্রার্থী কংগ্রেসে দাঁড়ালো তখন ভোটাভুটি হলো, এবং সুভাষচন্দ্র বসু কত, এগুলো আমরা সবাই জানি যে 203 ভোটে আলটিমেটলি জিতে গেলেন। এই ঘটনায় যেটা সব থেকে বাজে ইম্প্যাক্ট হলো সেটা হলো গান্ধীজি এবং গান্ধীজির 12 জন অনুগামী তারা কংগ্রেস থেকে রিজাইন করলেন। ঠিক আছে, দেখো অ্যাজ এ রেজাল্ট গান্ধী অ্যান্ড হিজ 12 ফলোয়ার্স রিজাইন ফ্রম দ্য কংগ্রেস। ঠিক, আচ্ছা
এই ঘটনার এফেক্ট কি ছিল? সুভাষচন্দ্র বসুও কংগ্রেসের প্রেসিডেন্সিপ ছেড়ে দিলেন। তো সেই পয়েন্টটা একটু লিখে রাখো, এখানে লিখে রাখো যে সুভাষচন্দ্র বোস সুভাষচন্দ্র বোস রিজাইন সুভাষচন্দ্র বোস রিজাইন্ড রিজাইন্ড from Congress. Subhash Chandra Bose resigned from Congress in Nikhil Bharat, NIKHIL, Nikhil Bharat, BHARAT, Nikhil Bharat Congress Session. তাহলে নিখিল ভারত কংগ্রেস সেশনে সুভাষচন্দ্র বোস কি করলো? রিজাইন করলেন। ঠিক আছে। অ্যান্ড ডক্টর রাজেন্দ্র প্রসাদ became the secretary of Congress. এবং কংগ্রেস সেক্রেটারি কে হলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আচ্ছা, এখানে একটা পয়েন্ট বলা হয় যে ডব্লিউবিসিএস মেন্সেই এসছিল যে কেন সুভাষচন্দ্র বোসের সঙ্গে গান্ধীজির এই দ্বন্দ্বটা হয়েছিল। তো অ্যাকচুয়ালি যে অ্যান্সারটা অপশানে ছিল সেটাই লিখিয়ে দিচ্ছি। সুভাষচন্দ্র বোস fought the presidential election. Subhash Chandra Bose fought for the presidential election in 1939 on the ground that he favored FAVOURD an aggressive policy. He favored an aggressive policy which was opposed by Congress leader স্পেশালি গান্ধী। তাহলে একটা কোশ্চেন বলে যে সুভাষচন্দ্র বসু এত ইয়াং নেতা হওয়া সত্ত্বেও কেন গান্ধীজির এগেইনস্টে গিয়ে মানে কংগ্রেস প্রেসিডেন্টের জন্য লড়াই করলেন? এটা একটা কোশ্চেন যে আমরা তো শুধু গান্ধীজির কনটেক্সটে দেখছি, সুভাষচন্দ্র বসু তো সেই রিজাইন করলেনই, তো উনি কেন গান্ধীর এগেইনস্টে গেলেন? তো হয় না, মানে যাদের ভেতরে রক্ত টকবক করে ফুটছে দেশ থেকে ব্রিটিশদের তাড়ানোর জন্য, তো তার কোথাও না কোথাও হচ্ছে যে এরকম ভাবে নরমপন্থী মানসিকতা নিয়ে ব্রিটিশদের তাড়ানো যাবে না, কোথাও না কোথাও একটা অ্যাগ্রেসিভ পলিসি আমার চাই। সেটাই বলছে যে সুভাষচন্দ্র বসু কেন প্রেসিডেন্সিয়াল ইলেকশনের জন্য লড়লো, কারণ সুভাষচন্দ্র বসু কোথাও না কোথাও চেয়েছিলেন যে একটা অ্যাগ্রেসিভ পলিসি তোমার কংগ্রেস নিয়ে আসুক এবং ব্রিটিশদের তাড়িয়ে দেওয়া হোক। সেই জন্যই কিন্তু উনি মেইনলি লড়াইটা লড়েছিলেন। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, যেহেতু সুভাষচন্দ্র বোস 1939-এ আর প্রেসিডেন্ট বা সেক্রেটারি কিছুই থাকতে পারলেন না, তো ওনারও তো একটা উদ্দেশ্য বা ওনারও তো একটা ফেট রয়েছে যে আমি তাহলে কি করব। তখন উনি কি করলেন? 1939-এ ফরওয়ার্ড ব্লক দল তৈরি করলেন। দেখো, 3rd মে উইদিন দ্য কংগ্রেসের মধ্যেই তিনি ফরওয়ার্ড ব্লক দল তৈরি করলেন। এবং আমরা দেখবে পড়েছিলাম না যে এটা কংগ্রেসের 3rd না 4th? কংগ্রেসের 3rd না 4th স্প্লিট? এটা প্রথম কোনটা? সুরাট স্প্লিট। সেকেন্ড কোনটা? মন্টেগু ডিক্লারেশন। 3rd কোনটা? চিত্তরঞ্জন। একটা 4th হচ্ছে ফরওয়ার্ড ব্লক। তাহলে এটা হচ্ছে 4th আনঅফিসিয়াল স্প্লিট, যেটাকে আমরা বলি। কেন? কারণ বেসিক্যালি কংগ্রেস একটা দল, তো তার মধ্যে আবার কেন দল তৈরি হবে? তো ফরওয়ার্ড ব্লক দল তৈরি হয়ে আলটিমেটলি কংগ্রেসের মধ্যেই সুভাষচন্দ্র বোস একটা প্রভাব বিস্তার করার চেষ্টা করেন। তো যেহেতু কংগ্রেসের মধ্যে উনি দল তৈরি করেছেন, তো গান্ধীজি স্কোপ পেয়ে গেছেন, গান্ধীজি আবার রিজয়েন করেছেন ওর পদত্যাগের জন্য। এবং গান্ধীজি স্কোপ পেয়ে গিয়ে বললেন যে সামনে যে 3 বছর রয়েছে, 3 বছরের জন্য উনি সুভাষচন্দ্র বসুকে এক্সপেলড করে দিলেন, যে উনি আর না প্রেসিডেন্ট
না সেক্রেটারি পোস্টের জন্য দাঁড়াতেই পারবেন, কারণ উনি বুঝে গেছেন যে দাঁড়ালেই প্রেসিডেন্ট বা সেক্রেটারি হবেই। তো একটা সূত্র পেয়ে গেছেন, যেহেতু ফরওয়ার্ড ব্লক দল তৈরি করেছেন, তো অ্যাজ ইউজুয়াল সেই কারণেই কি করা হয়েছে, ওনাকে কংগ্রেস থেকে এক্সপেল করা হয়েছে, যে তুমি আর সামনে 3 বছর অ্যাটলিস্ট কংগ্রেসের প্রেসিডেন্ট বা সেক্রেটারি পোস্টের জন্য দাঁড়াতে পারবে না। বেশ ভালো কথা। ইতিমধ্যে শুরু হলো আমার 1939-এর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। দেখো, তাহলে একটা টানা পোড়েন শুরু হবে এবারই। এবার ব্রিটিশ গভর্নমেন্ট কি করলো, গল্পের মতো করে মনে রাখো, ব্রিটিশ গভর্নমেন্ট এই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ভারতের কংগ্রেসের কোনো কনসেন্ট ছাড়াই কংগ্রেসকে পার্ট অফ অর এটাকে ঘোষণা করে দিল। তো এখন অ্যাটলিস্ট ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের মতো তোমরা এতটা প্রভাবশালী নও যে ভারতকে পার্ট অফ ওয়ার বলে দিলেই ভারত সেটাকে মেনে নেবে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার মানে যথেষ্ট, এই টাইম ফ্রেমে ভারতীয় কংগ্রেসের একটা বিরাট প্রভাব রয়েছে। তুমি কংগ্রেসের কনসেন্ট ছাড়া ভারতকে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের হিস্সা কি করে করতে পারো? সেই জন্য কংগ্রেস কি করেছে, দেখো কংগ্রেস মিনিস্ট্রি, যে নটা নটা প্রভিন্সে কংগ্রেস মিনিস্ট্রি তৈরি করেছিল, সেই নটা মিনিস্ট্রি থেকেই কংগ্রেস রিজাইন করে গেছে। দূর, ব্রিটিশদের সঙ্গে আর কোনো প্রকারের সহযোগিতা নয়, এই প্রভিন্স থেকে রিজাইন করে গেছে। বলো সবথেকে বেশি খুশি কারা হবে? মুসলিম লীগ। কেন, দেখো কি সুন্দর লেখা রয়েছে যে অল ইন্ডিয়া মুসলিম লীগ ফেইল টু ফর্ম এনি গভর্নমেন্ট ফ্রম এনি প্রভিন্স। তাহলে একটা প্রভিন্সেও মুসলিম লীগ পায়নি, কিন্তু সবকটা প্রভিন্সে মুসলিম লীগ সেকেন্ড সংখ্যাগরিষ্ঠ ছিল। তাহলে সেকেন্ড, তাহলে কংগ্রেস যদি না থাকে তাহলে সবকটা প্রভিন্সের হেড কে হয়ে যাবে? মুসলিম লীগ। তাহলে দেখো কি মজা ওদের। এবার বলছে আফটার দিস রেজিগনেশন মুসলিম লীগ সেলিব্রেটেড দ্য ডে অফ ডেলিভারেন্স, মুক্তি দিবস, আমরা মুক্ত, আর কোনো প্রবলেম নেই। 22 ডিসেম্বর 1939, এটা অনেকবার পরীক্ষায় কোশ্চেন দিয়েছে। এই মুক্তি দিবস মানেই হচ্ছে আমরা কংগ্রেস শাসন থেকে মুক্ত। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, ঠিক আছে? তো তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে, তাহলে কেন মুসলিম লীগ মুক্তি দিবস হিসাবে ঘোষণা করলেন? তোমাকে বলবে যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যখন গভর্নর বা ভাইসরয় বা ওই দেশের যে রাজা, তিনি ভারতীয়দের কনসেন্ট ছাড়াই সেকেন্ড অর্ডারের পার্ট করে দিয়েছিল, সেই কারণেই কিন্তু মুসলিম লীগ ডে অফ ডেলিভারেন্স আনন্দে ঘোষণা করেছিলেন। ঠিক আছে, এটা কিন্তু তোমার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের খুব গুরুত্বপূর্ণ ইম্প্যাক্ট আমরা কংগ্রেসের উপরে দেখতে পাচ্ছি। দেখো এরপরে চলে যাচ্ছি আমরা সুভাষচন্দ্র বোসের। তাহলে বলছে আর এখানে থেকে কি লাভ, না কংগ্রেস আছে, না আমার সেক্রেটারি বা প্রেসিডেন্সি হওয়ার রাইট রয়েছে। তো উনি কি করলেন, উনি 1940-তে আলটিমেটলি, দেখো এই যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের টাইমে উনি কি করেছিলেন, উনি ব্রিটিশ বিরোধী কর্মকাণ্ড, মানে বোঝাই যাচ্ছে যেহেতু আমাদের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পার্ট করা হয়েছে, তো একদিক দিয়ে ব্রিটিশ ওই দিক থেকে আহত হচ্ছে, তো উনি যদি ভেতর থেকে তাকে আহত করতে পারেন তো সেটা ডেফিনেটলি ব্রিটিশদের ভেতরে ভেতরে দুর্বল হয়ে যাবে। তো সেই কারণেই সুভাষচন্দ্র বোস কি করলেন, আলটিমেটলি এই ফরওয়ার্ড ব্লক দলের সাহায্যে ব্রিটিশ বিরোধী কর্মকাণ্ড শুরু করলেন, যাতে করে ওয়ার্ল্ড ওয়ারে ব্রিটিশরা হেরে যায়। এবং তাকে 2 জুলাই ভারত রক্ষা আইন এর আন্ডারে তাকে গ্রেফতার করা হলো, যে ভারতকে আমরা রক্ষা করতে চাইছি, টু প্রোটেক্ট ইন্ডিয়া। এই যে ল বা এই যে অ্যাক্ট, যেমন হয় না প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট, তো তেমনি ওরা একটা অ্যাক্ট বানিয়ে দিল ইন্ডিয়াকে প্রোটেক্ট করার যে অ্যাক্ট, তো সেই অ্যাক্টের মাধ্যমে প্রচুর কংগ্রেস লিডারকে তখন গ্রেফতার করা হলো। তার মধ্যে সুভাষচন্দ্র বোসকেও গ্রেফতার করা হয়েছে, এবং এটা শোনা হয় যে ওনার নাকি অসুস্থতার কারণে তাকে নাকি তার ঘরেই, ওই এলগিন রোডের যে বাড়ি, সেই বাড়িতেই নাকি ওনাকে গ্রেফতার করা হয়েছিল। এবং সুভাষচন্দ্র বসুর পরের গল্পটা কোথায় আসছে, মহাভৃনিষ্ক্রমণ বা গ্রেট স্কেপ। তার মানে হচ্ছে 1941, তোমার দেখো তার ঠিক 1 বছর পরে 17 জানুয়ারি সুভাষচন্দ্র বোস স্কেপ ফ্রম দ্য এলগিন রোড রেসিডেন্সি বাই টেকিং দ্য নেম মোহাম্মদ জিয়াউদ্দিন। তো এটাও পরীক্ষায় অনেকবার কোশ্চেন দিয়েছে যে কি নামে তিনি পালিয়ে গেলেন, মানে তার সঙ্গে জিয়াউদ্দিন দেখা করতে এসেছিলেন, তিনি তার গেট আপটা নিয়ে জিয়াউদ্দিন নামে পালিয়ে যায়। ঠিক আছে, এটা একটা
ফরওয়ার্ড ব্লক দলের একটা পলিসি ছিল ওনাকে বার করে আনার, এবং সেখান থেকে উনি কি করলেন, সেখান থেকে উনি আফগানিস্তান, রাশিয়া, জার্মানি এবং জাপান এবং এই জায়গায় উনি গেলেন। তো কোথাও না কোথাও সুভাষচন্দ্র বসুর হয়তো এই জায়গাটায় এন্ড হয়ে যাচ্ছে, কিন্তু আমরা আবার সুভাষচন্দ্র বসুকে পড়বো ঠিক ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স লিগ বা ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স আর্মির এই জায়গাটাতে, যে উনি এই যে জার্মানিতে বা জাপানে গিয়ে কিভাবে ব্রিটিশ বিরোধী কর্মকাণ্ড করেছেন তার পুরো ঘটনাই এখানে লেখা রয়েছে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম সুভাষচন্দ্র বসু কি হয়েছে, আলটিমেটলি গ্রেফতার হয়েছেন এবং তার ইলনেসের জন্য তিনি তার বাড়িতে আটকে আছেন। তো এহেন পরিস্থিতিতে কি শুরু হয়েছে, লাহোর সেশন অফ মুসলিম লীগ, মুসলিমরা জোর পেয়ে গেছে, তাই না, যে আলটিমেটলি যে প্রভিন্সগুলোতে কংগ্রেসটা নেই সেই প্রভিন্সগুলোতে মুসলিম লীগরা এখন হেড হয়ে গেল। সেই জন্য 1940-তে মুসলিম লীগ কি করলো, লাহোর সেশন ডাকলেন, এবং এই লাহোর সেশন কি, দ্য ডিমান্ড অফ সেপারেট স্টেট ইন লাহোর সেশন আন্ডার দ্য লিডারশিপ অফ মোহাম্মদ আলী জিন্না। তাহলে মোহাম্মদ আলী জিন্না কি করলেন, আমরা আলাদা একটা স্টেট চাই, না আমাদের এখন আর আলাদা সংখ্যাগরিষ্ঠতা চাই না, আমরা স্টেট চাই 1940, এটা নিয়েই আলটিমেটলি মেইন ঘটনাটা ঘটলো। তো এটাকে আমরা কি বলে থাকি, লাহোর রেজলিউশন। তো লিখে রাখো তো, লাহোর রেজলিউশন, LAHORE, লাহোর রেজলিউশন। লাহোর রেজলিউশন commonly known as Lahore Resolution, commonly known as the Pakistan Resolution, PAKISTAN, Pakistan Resolution. Lahore Resolution, commonly known as the Pakistan Resolution, was a political resolution, was a political resolution drafted by 25 working committee, 25 members লেখো, 25 members working committee of Muslim League। তাহলে মুসলিম লীগের 25 জন মেম্বারওয়ালা যে ওয়ার্কিং কমিটি ছিল তারাই আলটিমেটলি লাহোর রেজলিউশন বা পাকিস্তান রেজলিউশনটাকে ঘোষণা করেন। ঠিক আছে, এবার যদি আমরা দেখি এই ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ যেটা, তার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তো এটা একটু ওই টাইমে ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ হয়েছিল যে সেখানে একটা সেপারেশন করে দাও, ঠিক আছে, যাতে করে আমরা এটাকে আলাদা করে লিখতে পারি। দেখো যদিও এই ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহটা কিন্তু ঠিক এই লিনলিথগো অফারের পরে হওয়া উচিত, মানে আগে কি হবে, লিনলিথগো অফার আসবে, তারপরে আবার আসবে আমার ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ, কারণ আমরা ডেট ওয়াইজ লিখেছি তো, সাল ওয়াইজ, ফলে 1940-তেই দুটো জিনিসই ঘটেছে। তো আগে আমরা ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ লিখে ফেলেছি, বাট অ্যাকচুয়ালি কি হবে, লিনলিথগো অফার। তো আমরা কাজ করি, আগে আমরা লিনলিথগো অফারটা পড়ি, তারপরে আমরা ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ পড়ব। তাহলে 1940-তে এহেন পরিস্থিতিতে, তাহলে এহেন পরিস্থিতি মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়েছে, কংগ্রেস রিজাইন করেছে, মুসলিম লীগ লাহোর সেশনের মাধ্যমে পাকিস্তান রেজলিউশন দাবি করেছে। ঠিক আছে, তো আর কংগ্রেস রিজাইন করেছে মানে কংগ্রেস কি চাইছে, আমাকে স্বাধীন করে দাও, তোমাদের সাথে আর আমরা থাকতে চাই না। তাহলে এটাই হচ্ছে তোমার লিনলিথগো অফার বা আগস্ট অফার। এই পরিস্থিতিটাকে সামাল দেওয়ার জন্য কি করা হয়, 3rd সেপ্টেম্বর 1939 সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার স্টার্টেড, ব্রিটিশ, আচ্ছা সবই লেখা রয়েছে। দেখো এহেন পরিস্থিতি কি হয়েছে, একটা পাজেল সিচুয়েশন তৈরি হয়েছে। দেখো এই ইংলিশ লেখাটা একটু অসঙ্গত লাগছে না অন্যান্য কিছুর মতো, অ্যাকচুয়ালি এটা কি বলতো, এটা বাংলা নোট থেকে আমার একজন স্টুডেন্ট ইংলিশে ট্রান্সলেট করেছিল, আমি আর পরে আর ভালো করে ট্রান্সলেট করার সুযোগ পাইনি, ওটাকেই ওর মতো করে ট্রান্সলেট করে এই নোটটা তৈরি করি, কারণ পুরো নোটটা বাংলায় নোট ছিল, তাকে আমরা ইংলিশে তৈরি করি, সেজন্য এর ট্রান্সলেশনটা খুব ভালো হয়নি, বাট সেন্সটা বোঝা যাচ্ছে। তাহলে এই 1939 যে পাজেলটা একটা সিচুয়েশন তৈরি হলো, সেই সময়ে দেখো ইন্ডিয়া কি চাইলো, কমপ্লিট স্বরাজ বা পূর্ণ স্বাধীনতা, মুসলিম লীগ চাইছে পাকিস্তান স্টেট, এবং ওদিকে ব্রিটিশরা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের ফাইটিং হচ্ছে। এই সিচুয়েশনটাকে সামাল দেওয়ার জন্য লিনলিথগো কি করলো, আগস্ট অফার করলেন। ঠিক আছে, লিনলিথগো আগস্ট অফার করলেন, এবং এই আগস্ট অফারে কি বলা হয়েছে,
সেই ডমিনিয়ন স্ট্যাটাস, যে ডমিনিয়ন স্ট্যাটাস 1929 থেকে, যেটাকে আমরা যে ডমিনিয়ন স্ট্যাটাসের এগেইনস্টে যাচ্ছি, যেখানে ভুল করে কে বলেছিলেন ডমিনিয়ন স্ট্যাটাসের কথা? মতিলাল নেহেরু। তো মতিলাল নেহেরু এবং তেজ বাহাদুর সপ্রু যে ডমিনেন্স স্ট্যাটাস রেজলিউশন দাবি করলেন, সেই ডমিনেন্স স্ট্যাটাসের এগেন্সই এত কিছু, তা আবার সেই 11 বছর পরে গিয়ে সেই ডমিনেন্স স্ট্যাটাস, তো এই ডমিনেন্স স্ট্যাটাসকে আর কোনোভাবে মেনে নেওয়া হয়? তা আলটিমেটলি এটা একটা ফ্লপ হয়ে গেছে। কিন্তু লজিক্যালি তাহলে দুটো ডমিনেন্স স্ট্যাটাসের মধ্যে ডিফারেন্স কোথায়? ওখানে তো আরউইনও ডমিনেন্স স্ট্যাটাস দিয়েছিল, এদিকে লিনলিথকেও ডমিনেন্স স্ট্যাটাস দেয়। আরউইন দিয়েছিল ফলস ডিক্লারেশন অফ ডমিনেন্স স্ট্যাটাস, মানে আমরা দেবো, কিন্তু এরা সত্যি এরা দিতে চেয়েছিল ডমিনেন্স স্ট্যাটাস এবং লিখিত ডকুমেন্ট পাবলিশ করেছিল, এই হচ্ছে তোমাদের রুলস অ্যান্ড রেগুলেশন, তোমরা থামো। কিন্তু এই লিনলিথগো অফার বা লিনলিথগো যে আগস্টে যে আলটিমেটলি অফারটা রিলিজ হয়, ঠিক আছে, সেই অফারটা কেন মেনে নেওয়া হয়নি, তো সেটা লিখে রাখো যে কেন লিনলিথগো অফার ফ্লপ খেয়ে গেল। লেখো ইন্ডিয়া বা ইন্ডিয়ান্স ইন্ডিয়ান্স রিজেক্টেড Indians rejected because, আমি আর পুরোটা লেখাচ্ছি না, ইন্ডিয়া রিজেক্টেড দ্য লিনলিথ অফার ওসব দরকার নেই, ইন্ডিয়া রিজেক্টেড বিকজ there were there were there were no no there were no there was করো, ঠিক আছে, there were দরকার নেই, there was not complete independence, complete independence, মানে সেখানে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্সের কোনো স্টেটমেন্ট বা দেয়ার ওয়াজ নো সেন্স অফ কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স, এই কারণে এটাকে আলটিমেটলি বিরোধিতা করা হয়। এবং পাকিস্তান বা মুসলিম লীগ কেন বিরোধিতা করে? সেম, সেখানে কোনো পাকিস্তান রেজলিউশন বা পাকিস্তান প্রস্তাব ছিল না। তাহলে মুসলিম লীগ রিজেক্টেড বিকজ দেয়ার আর নো রেকমেন্ডেশন অফ পাকিস্তান, লিখতে পারো মুসলিম লীগ রিজেক্টেড বিকজ দেয়ার বা দেয়ার ওয়াজ নো রেকমেন্ডেশন অফ পাকিস্তান। কারণ আলটিমেটলি এখন দুটো ডমিনেশন চাইছে, একজন ইন্ডিয়া চাইছে, একজন পাকিস্তান চাইছে, এখন সব রিজেকশনের পেছনে একটাই কারণ হবে, এখানে ইন্ডিয়ার কোনো রেকমেন্ডেশন নেই, এখানে পাকিস্তানের কোনো রেকমেন্ডেশন নেই। আর এর ফলস্বরূপ অ্যাজ এ রেজাল্ট, এর রেজাল্টটা কি হয়েছে আমি বললাম, ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ। এর রেজাল্ট কি হয়েছে? ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ। সেই ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহটাকে আমরা আগে লিখে ফেলেছি, তো সেই ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ সম্পর্কে আমরা এখন পড়ব। আচ্ছা, এই ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহে মুভমেন্ট, এটা বলছে স্টার্টেড বাই বিনোবা ভাবে। অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ তোমার কি কারণে হয় সেটা আমরা জেনে নিয়েছি, বাট ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ আলটিমেটলি কি ইন্ডিকেট করে বা তার এম কি, লিখে রাখো ডব্লিউবিসিএস এর পোর্শন, এইমস অফ ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ। লেখো পয়েন্ট নাম্বার 1 টু শো, point number 1 to show the nationalist patience, PATIENCE, to show the nationalist patience was not due to weakness, was not due to weakness, অপশানে এটাই ছিল। এবং নাম্বার টু to give another opportunity to the government to accept to give another opportunity to the government to accept Congress demand পিসফুলি, যাই হোক কংগ্রেস ডিমান্ড বললেই হবে। তার মানে এখানে এই ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ মানে কি? সত্যকে আঁকড়ে ধরে আন্দোলন, তাই না, যেটা গান্ধীজির মেইন রুল ছিল। তাহলে এখানে এতদিন পরে আমরা কেন রেভলিউশনারি অ্যাক্টিভিটি না নিয়ে একটা সত্যাগ্রহ নিলাম?
তার কারণ হচ্ছে দিস ইজ দ্য লাস্ট অ্যাটেম্পট অ্যান্ড লাস্ট অপরচুনিটি, যেটা ব্রিটিশদের আমরা দিয়েছিলাম, যে এটাই লাস্ট আমরা শান্তিপূর্ণভাবে সমাধান চাইছি, যে তোমরা আইদার আমাদের দাবিকে মেনে নাও, না হলে আমরা একটা সশস্ত্র আন্দোলন করব। সেই সশস্ত্র আন্দোলন কবে হয়েছিল? 1942-তে ভারত ছাড়ো আন্দোলন। তাহলে এটা হচ্ছে লাস্ট অপরচুনিটিস তোমাকে দেওয়া হচ্ছে, এবং এই সত্যাগ্রহের তাৎপর্য এই নয় যে আমরা তোমাদের ভয় পাই। সেই জন্য বলছে টু শো দ্য ন্যাশনালিস্ট পেশেন্স, আমরা আমাদের স্বাধীনতা পাওয়ার জন্য পেশেন্স রাখতে রাজি আছি, আর দিস পেশেন্স ইজ নট ফ্রম আওয়ার উইকনেস, এই পেশেন্সটা আমাদের উইকনেসের জন্য নয়, এটা আমরা শান্তিপূর্ণভাবেই সমাধান চাইছি, তার জন্যই এই ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহের কনসেপ্টটাকে আনা হলো। ঠিক আছে, আচ্ছা দেখো, এই ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ তাহলে কে স্টার্ট করলেন? বিনোবা ভাবে। এরা প্রচুরবার পরীক্ষায় কোশ্চেন দিয়েছেন। এবং এর পরে যে সেকেন্ড ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহী, সে কে ছিল? ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহী, তাহলে সেকেন্ড ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহী ছিলেন জে.এল. নেহেরু। জে.এল. নেহেরু। আচ্ছা, থার্ড ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহী কে ছিলেন? তাহলে মানে আলটিমেটলি ইন্ডিভিজুয়াল মানে তুমি কন্টিনিউ করলে, তোমার পরেই সেকেন্ড জওহরলাল নেহেরু সেই আন্দোলনটাকে লিড করলো। জওহরলাল নেহেরুর পরে থার্ড কে ছিলেন? ব্রহ্মা দত্ত। BRAHMADUTTA, ব্রহ্মা দত্ত, যাকে বলা হয় থার্ড ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহী। কন্টিনিউ করেছে, এই তিনজন কন্টিনিউ করেছেন। আচ্ছা, তো এই বিনোবা ভাবেকে, এনাকে কে সিলেক্ট করেন ফার্স্ট সত্যাগ্রহী হিসাবে? সত্যাগ্রহ আন্দোলনটা কোথা থেকে এসে? গান্ধীর থেকে, তাহলে গান্ধীই হবেন। লিখে রাখো এই পয়েন্টটা, যে বিনোবা ভাবে, বিবি লিখে রাখলাম, বিনোবা ভাবে ওয়াজ সিলেক্টেড বা ইলেক্টেড, বিনোবা ভাবে ওয়াজ সিলেক্টেড বাই গান্ধী, গান্ধী, ঠিক আছে, অ্যান্ড হি মানে এই বিনোবা ভাবে, বিবি, বিবি হ্যাজ স্টার্টেড, and BV has started মানে বিনোবা ভাবে has started his campaigning, his campaign in লেখো PAUNAR, পৌনার, PAUNAR, মহারাষ্ট্র, MAHARAST। তাহলে মহারাষ্ট্রের পৌনারে উনি কিন্তু ওনার প্রথম আন্দোলন শুরু করেন গান্ধীজি দ্বারা অনুপ্রাণিত হয়ে। ঠিক আছে, আচ্ছা এই 1940-তে আরো একটা দল তৈরি হয়, সেই দলটার নাম কি? র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি। ঠিক আছে, তো আমার আর 1940-তে লেখার জায়গা নেই, তো এখানে লিখে রাখো 1940 বলে অ্যারো দিয়ে লেখো র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি, RADICAL, ডেমোক্রেটিক DEMOCRATIC, রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টি কে তৈরি করেছিলেন? MN রয়, MN রয়। আচ্ছা, এই রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টির উদ্দেশ্য কি ছিল? রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টির উদ্দেশ্য কি ছিল? এর উদ্দেশ্য ছিল যে কোথাও না কোথাও সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে মনে হয় আমাদের ব্রিটিশদের সাহায্য করা উচিত। কেন? কারণ তাহলে ওরা খুশি হয়ে যদি আমাদের স্বাধীনতাটা দিয়ে দেয়। তো সেই কনসেপ্ট, এক একজনের এক এক ধরনের কনসেপ্ট, তো রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টির এটাই কিন্তু মেইন উদ্দেশ্য ছিল। এবং আমরা এখানে দেখলাম যে সুভাষচন্দ্র বসু তার মহাপরিনিষ্ক্রমণ করে আলটিমেটলি কোথায় পালিয়ে গেলেন। ঠিক আছে, তো এই অবধি আমাদের ফার্স্ট সেগমেন্ট। তো আমরা সেকেন্ড ক্লাসটা ক্রিপস মিশন থেকে শুরু করব। ঠিক আছে, মোটামুটি আস্তে আস্তে করে আমরা কমপ্লিট করে দেবো 4টে ক্লাসের মধ্যে।